নমস্কার, ভিএসকে দক্ষিণবঙ্গে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে একজন নতুন অতিথিকে এনেছি, যিনি একজন বিখ্যাত ব্যক্তিত্বের উত্তরসূরি। আজকে আমরা আলোচনা করব এমন একজনের সম্পর্কে যাদের আপনারা সকলেই চেনেন, নাম শুনেছেন। তার বিভিন্ন রকম সাহিত্য সম্পর্কে তো অবশ্যই পড়েছেন, দেখেছেন সিনেমায়, কিন্তু বাকি আরও অনেক কিছু আছে যেটা আপনারা জানেন না বা শোনেননি। তো আমাদের সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে পরশুরাম, মানে রাজশেখর বসু। আর আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ওনার উত্তরসূরি, ওনার নাতি, মানে ওনার চতুর্থ প্রজন্ম, সৌম্য শঙ্কর বসু। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আজকে আমরা রাজশেখর বসুর সম্পর্কে কিছু আপনার থেকে জানবো, যেগুলো আমরা অনেক মানে আগ্রহ নিয়ে বসে আছি, যে জিনিসগুলো আমরা আগে কখনো শুনিনি, এরকম জিনিসই বেশি করে শুনতে চাইব। তো আপনি আমায় একটা প্রথম বলুন যে রাজশেখর বসুর এই পরশুরাম নামটা নেওয়ার পেছনে কি কারণ ছিল, মানে পরশুরাম ছদ্মনাম নেওয়াটার পেছনে কি কারণ ছিল? অ্যাকচুয়ালি ওনারা 4 ভাই ছিলেন। 4 ভাই মিলে পার্শিবাগানের বাড়ির নিচে একটি সমিতি করেছিলেন, যেটার নাম হচ্ছে উৎকেন্দ্র সমিতি। সেই সময় খুব বিখ্যাত ছিল সেটি। সেখানে নানান রকম আলোচনা হতো, আড্ডা তো হতোই। তাস, দাবা খেলা, তাস খেলা, তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনীতি, নানান রকম সাহিত্য নিয়ে আলোচনা, বিজ্ঞান চর্চা, মনোবিজ্ঞান, সম্মোহন, সব নিয়ে আলোচনা হতো। তো একদিন এরকম উনি বসে আছেন, আড্ডা দিচ্ছেন। তো সেই সময় রায়বাহাদুর জলধর সেন উনিও আড্ডা দিতে এসছেন। তো উনি হঠাৎ কথায় কথায় রাজশেখর বসু বললেন যে আমি একটা ছোট গল্প লিখেছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। তো উনি পড়ে শোনালেন। তো সেটা শুনে জলধর বাবুর খুব ভালো লাগলো, আর উনি রাজশেখর বাবুকে চেপে ধরলেন যে আপনাকে এটা ছাপাতেই হবে। আর ওনার একটা পত্রিকা ছিল সেই সময়, সেই পত্রিকাতে উনি ছাপানোর জন্য খুব চেপে ধরেছিলেন। রাজশেখর বাবু ছাপাবেন না। উনি শেষমেশ রাজি হলেন জলধর বাবুর কথায়, কিন্তু বললেন আমি আমার স্বনামে ছাপাবো না, আমি একটা ছদ্মনামে ছাপাতে পারি। তো সেই সময়ে আমাদের সেই সময়কার সেই প্রজন্মের আমাদের বাড়িতে একজন গোল্ডস্মিথ ছিলেন, যার নাম ছিল তারাচাঁদ পরশুরাম। সেও আচমকা সেই সময় বাড়িতে ওই গয়না দেখাতে আসতো, গয়না দেখাতে চলে আসে। তো হঠাৎ ওনার দিকে ওনার চোখ পড়ে, আর ওনার থেকে পরশুরাম নামটি ওনার নেওয়া। এটা একটা খুব মানে গোপন তথ্য বলতে পারেন, অনেকেই প্রায় আমরা জানি না যে এরকম একটা জায়গা থেকে এই নামটা বেরিয়ে এসেছিল। আচ্ছা, ওনার ছোটবেলা সম্পর্কেও আমরা খুব একটা বিশেষ জানি না, একটু যদি বলেন। ওনার বাবা কর্মসূত্রে দ্বারভাঙ্গায় কাজ করতেন। মহারাজা লক্ষ্মীশ্বর সিং এর দেওয়ান ছিলেন, আবার বন্ধুও ছিলেন খুব ঘনিষ্ঠ। আর রাজশেখর বোস, রাজশেখর নামটাও মহারাজেরই দেওয়া। মহারাজ ওনাকে দেখতে এসেছিলেন, তখন উনি খুবই ছোট, শোয়ানো ছিল খাটে। মহারাজ এসে ওনার মাথার কাছে দাঁড়িয়ে দেখেন, ওনার বাবা সেই দেখে নাম দিলেন রাজশেখর, রাজা যার শিখর, রাজার আশীর্বাদ যার শিখর। তো ওনার ছোটবেলা পুরোটা কৈশোরকাল অবধি দ্বারভাঙ্গাতেই কাটেন। প্রায় 15 বছর বয়স অবধি উনি বাংলা সেরকমভাবে বলতে পারতেন না। ওনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি। উনি পড়াশোনাও দ্বারভাঙ্গাতে করেছেন, হিন্দি, সংস্কৃত, এইসব ভাষায়, স্পেশালি হিন্দি। আর ছোট থেকেই ওনার খুব ন্যাক ছিল বিজ্ঞানের উপর। উনি নানান রকম, ওনার প্রচুর কোয়েশ্চেন্স আসতো মনে। ছোট ধরুন আমাদের বাচ্চার যে খেলার ট্রেন বাবা মা এনে দিলে নর্মালি কি হয়, বাচ্চারা তো খেলে চালিয়ে, উনি ওটাকে ভেঙে দেখতেন ভিতরে কি আছে, বা ওর মধ্যে নানান রকম। একবার স্পিরিট ঢেলে দিয়েছিলেন, হঠাৎ বুঝতে পারলেন এটা ফাটবে। তো ওনার বড় ভাই শশী শেখরকে বললেন দাদা পালাও, সব বাইরে বেরিয়ে গেল। ট্রেনটা খুব জোরে বাস করল,
খেলনার ট্রেনটা। সেই সময় সব বিদেশ থেকে আনতে হতো, এখানে তো সেরকমভাবে পাওয়া যেত না অত। তো যাই হোক, তো উনি প্রচণ্ড মানে কিছু কিছু বাচ্চা হয় না, খুব প্রশ্ন করে, অনুসন্ধিৎসা একদম। উনি সব বিষয়ে প্রশ্ন করতেন, জানতে চাইতেন কেন, কিসের জন্য, কিছু করতে বললে কেন করবো, এইরকম মানসিকতা ছিল। আর প্রচন্ড বিজ্ঞানের দিকে ওনার ঝোঁক ছিল একদম অল্প বয়স থেকে। আর একটা ব্যাপার অনেকে জানে না, খুব ছোটবেলায়, মানে কারণটা কারোরই জানা নেই, 3-4 বছর বয়স যবে ওনার জ্ঞান হয়েছে তবে থেকে উনি আর নন ভেজ ছুঁননি কোনোদিন। আচ্ছা, উনি পিওর ভেজিটেরিয়ান ছিলেন, যাকে শাকাহারি বলা হয়। কোনোদিন নন ভেজ ছুঁননি যতদিন বেঁচে ছিলেন। আচ্ছা, উনি ল নিয়েও পড়াশোনা করেন, মানে আইন নিয়েও পড়াশোনা করেছিলেন। উনি প্রথমে বিএ পাশ করেন, তারপরে এমএ পাশ করেন ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস পান। তারপর উনি ল নিয়ে, আইন নিয়ে পড়াশোনা করেন। খুব ভালোভাবে পাশ করার পর উনি 3 দিন কোর্টেও গেছিলেন, কিন্তু বাড়ি এসে বাবা মাকে বললেন আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমি এইটা নিয়ে আর কোনো রকম ভাবে পারসিউ করবো না, মানে এইটা নিয়ে আর কোনো রকম ভাবে এগোবো না। কারণ উনি একদম মিথ্যা কথা বলা পছন্দ করতেন না। আর বললেন, ওনার তখন বললেন যে আমি আমার যে ক্যারিয়ার সেটা আমি বিজ্ঞানের উপরেই করব। খুব ভালো কেমিস্ট ছিলেন, খুবই ভালো ছিলেন, ইভেন ওনার পড়াশোনাও কেমিস্ট্রি নিয়ে, তাই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, বিজ্ঞান নিয়েই ওনার ক্যারিয়ারও তৈরি করেছেন কেমিস্ট হিসেবে। আচ্ছা, তৎকালীন যে বাংলা ভাষার যারা মানে মহিরুহ যারা ছিলেন রবীন্দ্রনাথ সমেত, তাদের সান্নিধ্য উনি এসেছিলেন এবং ওনার সম্পর্কে তাদেরও কিছু বক্তব্য আমি শুনেছি। তো আপনি যদি সেই ব্যাপারে একটু বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় তো মধ্যগগনে সাহিত্য সম্রাট, তো প্রচুর লোক, প্রচুর সাহিত্যিক সেই সময়কার বা নতুন নতুন যারা গল্প বা কবিতা লিখছেন, তা ওনারা নিজেদের একটা বই রবীন্দ্রনাথকে পাঠাতেন। যদি উনি কিছু লিখে দেন বা একটা আঁচড়ও কেটে দেন, তো সেটার অনেক ভ্যালু বেড়ে যেত কমার্শিয়ালিও। কিন্তু উনি কোনো তদবির করার উদ্দেশ্যে বই পাঠাননি, উনি জাস্ট উনি যাতে পড়েন সেই হিসেবে একটা বই পাঠিয়েছিলেন। ওনার প্রথম বই গড্ডলিকা, তো গড্ডলিকা ওনাকে গিফট করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ দেখে অবাক হলেন, তার সঙ্গে তদবির করার মতো কোনো চিঠি বা কিছু নেই। তো হঠাৎ একদিন রবীন্দ্রনাথ ঠাকুর ওটা খুলে পড়লেন, আর উনি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন পড়ে। উনি পুরো বইটাই পড়ে ফেলে নিজেই স্বতঃস্ফূর্তভাবে নিজেই একটা চিঠি লিখে ফেললেন। দিয়ে ভূয়সী প্রশংসা করে রাজশেখর বোসকে একটি চিঠি লিখেছিলেন, যা দেখে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটুখানি অবাকই হয়েছিলেন। আর উনি আবার তারপরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লেখেন যে আপনার এত প্রশংসা শুনে রাজশেখর বসু যদি এখন বেঙ্গল কেমিক্যাল ছেড়ে চলে যায়, এই বুড়ো বয়সে তো আমি বিপদে পড়ব। তো তাই নিয়ে একটা পত্রযুদ্ধ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মধ্যে। আচ্ছা, আমার একটা কথা বলুন, উনি বাংলা ভাষায় যে অভিধান লিখেছিলেন এই ব্যাপারটা আমরা অনেকেই জানি, কিন্তু ওনার প্রথম যে ভাষা মানে বলতে শেখা বা লিখতে শেখা এটা ছিল হিন্দি। তো এখান থেকে গিয়ে একদম শুরু করে কোন জায়গায় উনি মানে অভিধান তৈরির মতন একটা জিনিস করে ফেলেছিলেন, তো সেই ব্যাপারটা আমরা জানি না অনেকেই, সেখানে একটু যদি বলেন। উনি তো অনেক দেরিতে বাংলা শিখেছেন, নিজের প্রচেষ্টায় সম্পূর্ণভাবে, প্রচণ্ড মেধাবী ছিলেন, খুব ভালো করে বাংলা শিখলেন। এতটাই ভালো করে বাংলা শিখেছিলেন যে প্রথম বাংলা অভিধান চলন্তিকা ওনারই রচনা করা, যেটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচণ্ড খুশি হয়ে কমেন্ট করেছিলেন, "At last Bengalis get their dictionary, their own dictionary." তো তার ডিকশনারি শেষে একটা উনি ইন্ডেক্সও অ্যাড করেছিলেন, সেটাতেও উনি খুব প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উনি যখন চলন্তিকা রচনা করছেন তার 1-2 বছর পরেই রবীন্দ্রনাথ ঠাকুর ক্যালকাটা ইউনিভার্সিটিকে একটা চিঠি দেন। সেটা ছিল 1935 সাল। চিঠিতে বলেন যে সেই সময় খুব প্রয়োজন ছিল বাংলা ভাষা ও বাংলা বানান সংস্কার করা। তো উনি রিকোয়েস্ট করেন তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটিকে যে সরকারকেও যে একটা কমিটি গঠন করা হোক, যে কমিটি এই বাংলা ভাষা সংস্কার ও বাংলা বানানকে সংস্কার করবে আর একটা গাইডলাইন বেঁধে দেবে, যা দেখে ভবিষ্যতে যত সাহিত্যিক বা লেখক আসছেন তারা সব লেখালেখি করতে পারবে। তো সেই সময় তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনার কাছে যখন রিকোয়েস্ট আসে, উনি সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের রিকোয়েস্ট রেখে একটা কমিটি গঠন করেন। সেই কমিটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তো ছিলেনই, সঙ্গে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, কাজী নজরুল ইসলাম, অনেক বিখ্যাত লোক ছিলেন সাহিত্যিক সেই সময়কার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে রাজশেখর বাবুকে নিযুক্ত করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই কমিটি তার রিপোর্ট দিল 1 বছর পর, আর যে গাইডলাইন্স বেঁধে দিয়েছিল সেই কমিটি, সেই গাইডলাইন্স অনুযায়ী তারপর আগামী 70 বছর কাজ হয়েছিল। বিশাল একটা কর্মযজ্ঞ ছিল। আর সেই সময়ই ওনার চলন্তিকাও পাবলিশ হয়। আর ওনার মানে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে ওনার যে যোগাযোগ ছিল, তৎকালীন বিখ্যাত যে বীর সংগ্রামী ভারত মায়ের সন্তান যারা, তাদের সঙ্গে যে যোগাযোগ ওনার ছিল এবং ওই ক্ষেত্রে যে ওনার কি কর্মকাণ্ড, এটা কিন্তু অনেকেই আমরা জানি, এটা কখনো তেমন ভাবে সামনে আসেনি। ওটা একটু আপনি আমাদের সামনে আনুন। রাজশেখর বসু খুব বিশ্বাস করতেন প্রাইভেট লাইফ। উনি নিজের জীবন সম্পর্কে বেশি কিছু বলতে চাইতেন না। চট করে ওনার কোনো ইন্টারভিউ পাবেন না। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন সেই সময়কার তৎকালীন সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা অন্যরকম হয়ে গেছিল। পুরো দেশ তখন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন। সেটা গঠন করে সিস্টার নিবেদিতা, মানে ভগিনী নিবেদিতা ও রাজা সুবোধ মল্লিক। রাজা সুবোধ মল্লিক ছিলেন রাজশেখর বোসের 1 বছর সিনিয়র প্রেসিডেন্সি কলেজে। তো রাজা সুবোধ মল্লিকের মাধ্যমে ভগিনী নিবেদিতা রাজশেখর বোসকে আহ্বান জানান, নিমন্ত্রণ পত্র পাঠান ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বা জাতীয় শিক্ষা পরিষদ জয়েন করার জন্য। সেটা উনি খুব স্বতঃস্ফূর্তভাবে উনি জয়েন করেন, রাজশেখর বোস, আর খুব অ্যাক্টিভ মেম্বার ছিলেন। ওখানেই ওনার আলাপ হয় ঋষি অরবিন্দ ঘোষ ও ওনার ভাই বারীন্দ্র ঘোষের সাথে। তারপর উনি মানে অ্যাক্টিভলি সংগ্রামে জড়িয়ে পড়েন, সশস্ত্র সংগ্রাম। পুলিন বিহারী দাস ওনাকে আমন্ত্রণ জানায় ঢাকা অনুশীলন সমিতিতে। উনিও আচার্য প্রফুল্লচন্দ্র রায় ঢাকা অনুশীলন সমিতি গিয়েছিলেন ও ওখানে গিয়ে সেই সময়কার বীর সন্তান, ভারত মায়ের বীর সন্তান বিপ্লবীদের বোম বানানোর প্রশিক্ষণ দিয়েছিলেন। তারপরেও উনি অনুশীলন সমিতি ও যুগান্তরকে ফান্ডিং করতেন। বোম বানিয়ে দেওয়া, বোমের মশলা কিনে দেওয়া, অস্ত্রশস্ত্র কিনে দেওয়া, রিভলভার কিনে দেওয়া, সবই করেছেন। আর তারপরে পরেই হচ্ছে সেই বিখ্যাত মুরারি পুকুর বোমা মামলা বা আলিপুর বোমা মামলা। তো তার যত রকমের সরঞ্জাম আলিপুর বোমা মামলায় ব্যবহার হয়েছিল তার সবই সরবরাহ করেছিলেন রাজশেখর বসু। মানে আলিপুর বোমাকাণ্ডে মানে গোটা ব্যাপারটার মাথায় যারা ছিলেন, একদম হি ওয়াজ ওয়ান অফ দেম, কিন্তু ওনার নাম কখনো সামনে আসেনি। না, নাম সামনে আসতে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে সেই সময় যদি ধরা পড়তেন, নির্ঘাত ফাঁসি বা আজীবন কারাদণ্ড, দ্বীপান্তর হয়ে যেতেন আন্দামানে। আর উনি যদি ধরা পড়ে যেতেন তো এত বৃহৎ কর্মকাণ্ড, এই যে উনি ফান্ডিং করছেন
ম্যাসিভলি অনুশীলন সমিতি বা যুগান্তরকে এই পুরো ব্যাপারটা আটকে যেত। আচ্ছা, একটা জিনিস বলুন, বেঙ্গল কেমিক্যালে ওনার যে অবদান সেটা আমরা তো জানি, কিন্তু মানে প্রথম থেকে একটু যদি ওনার এই কর্মজীবনের পার্টটা আমাদের সামনে তুলে ধরেন, যে বেঙ্গল কেমিক্যালে উনি কিভাবে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে কিভাবে বেঙ্গল কেমিক্যালকে এগিয়ে নিয়ে যেতে উনি সাহায্য করেছিলেন। 1901 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটা ছোট্ট ঘরে বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে একটি কোম্পানি খোলেন। আর 1903 সালে ঠিক 2 বছরের মাথায়, 1.5 থেকে 2 বছরের মাথায় রাজশেখর বোস সেই কোম্পানিটি জয়েন করেন অ্যাজ আ কেমিস্ট। আর তার ঠিক আরো 1.5-2 বছরের মাথায় নিজের কর্মদক্ষতায় বেঙ্গল কেমিক্যালের সর্বার দায়িত্ব ওনার মাথায়, ওনার কাঁধে ভার রেখে দেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। উনি যখন জয়েন করেছিলেন বেঙ্গল কেমিক্যালের বার্ষিক আয় ছিল 25,000 টাকা সেই সময়। তো যখন উনি সিইও, এখন তৎকালীন যদি সিইও ধরেন, ম্যানেজার হিসেবে জয়েন করেছিলেন, প্রমোশন হয়ে গেছিল ওনার। তো উনি সেই দায়িত্ব নেওয়ার পর আয় বেড়ে যায় 3 লক্ষ টাকা, সোজা 25,000 থেকে 3 লক্ষ। আর তার আরো 2-3 বছর পর হয়ে যায় সেটা 5 লক্ষ টাকা। খুব নিপুণ কর্মদক্ষতার সাথে উনি বেঙ্গল কেমিক্যালের প্রভূত উন্নতি করেছিলেন। আজকের অনেক জিনিস যেগুলো বেঙ্গল কেমিক্যালের বিক্রি হয়, অনেক জিনিসই ওনারই আবিষ্কার, ওনার তৈরি, সেই নামও ওনার দেওয়া। আর এখনো অবধি সেটা ব্যবহার হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে ক্যান্থারাইড। আচ্ছা, দারুণ খবর এটা। আর এছাড়াও ভারতীয় অ্যাডভার্টাইজমেন্টের জগতে ওনাকে ওয়ান অফ দ্য পাইনিয়ার মানা হয়, রাজশেখর বোসকে। কারণ বেঙ্গল কেমিক্যালের যাবতীয় অ্যাডভার্টাইজমেন্ট উনি নিজে হাতে তৈরি করতেন প্রমোশনসের জন্য। কিভাবে কি আঁকা হবে, কি লেখা হবে, ক্যাপশনস কি হবে, সব উনি নিজে ডিসাইড করতেন। আচ্ছা, এই সারা ভারতের কথা যখন বললেন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় এলো যে বাঙালির কাছে তো উনি অবশ্যই খুব পরিচিত, কিন্তু বাঙালি বাদে বাকি ভারত ওনাকে কিভাবে চেনেন, কতটা চেনেন? বাকি ভারতে অনেকেই ওনাকে স্বতন্ত্রতা সংগ্রামী হিসেবে চেনেন, আবার সাহিত্যকার হিসেবেও চেনেন। ওনার লেখা প্রচুর বই হিন্দি ভাষায়, তেলেগু ভাষায়, তামিল ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে, ওখানে পড়ানো হয়, এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওনার লেখা এই যে প্রচুর গল্পের উপরে আমরা দেখেছি সিনেমা হয়েছে, সিরিয়াল হয়েছে, এই ব্যাপারটা একটু বলুন না। ওনার গল্পের উপর একটা সিরিজ হতো দূরদর্শনে, পরশুরামের গল্প, বহু বছর চলেছে আর খুব সাকসেসফুলি চলেছে। বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায় ওনার গল্প অবলম্বনে মানে মহাপুরুষ তৈরি করেছিলেন। মহাপুরুষ, কাপুরুষের মধ্যে মহাপুরুষটা ওনার বিরিঞ্চি বাবা গল্প অবলম্বনে তৈরি। তাছাড়া পরশ পাথর, ওটা ওনার গল্প নিয়েই সত্যজিৎ রায় করেছিলেন। দুটোই বেঙ্গলি মুভিসের মাইলস্টোন বলা যায়। আর দুটোতে মিউজিক ডিরেক্টর ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আর ওনার যে এতদিনে যে উনি যেসব সম্মান এবং পুরস্কার যেগুলো পেয়েছেন, উনি সম্ভবত ওই ধরনের, যেহেতু আপনি বললেন যে উনি খুব একটা বেশি এক্সট্রোভার্ট ছিলেন না, তো পুরস্কার অতটা বেশি উনি বোধহয় রক্ষা করতেন না, কিন্তু তবু পেয়েছিলেন বেশি। ওনাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়, ডিলিট উপাধি দেওয়া হয় কলকাতা ইউনিভার্সিটি ও যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। 1956 সালে ওনাকে পদ্মভূষণ দেওয়া হয়। এইখানে একটা ব্যাপার আছে যেটা আমরা মনে করি, সবাই ওনার অনুরাগীরাও মনে করে, ওনার পরিবার বর্গও মনে করে, যে ওনাকে পদ্মভূষণের জায়গায় ওনাকে সেই সময়ই ভারতরত্ন দেওয়া উচিত ছিল। উনি যে ম্যাসিভ কাজ করেছিলেন দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য, কিন্তু সেটা উনি পাননি, ওনাকে পদ্মভূষণই দেওয়া হয়েছিল। তাই আমরা রিসেন্টলি ভারত সরকারকে, এখনকার ভারত সরকারকে রিকোয়েস্ট করেছি যাতে ওনাকে পোস্টহামাস ভারতরত্ন দেওয়া হয়। অ্যান্ড
যাতে উনি আরো ভালোভাবে স্বীকৃত হন। ওনার এত কাজের মধ্যে আরো একটা কাজ আছে যেটা উল্লেখ করতে আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে যে সেই সময় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা খুব একটা সংস্কৃত জানতেন না, তো সবাই বাংলা জানতেন, তো সংস্কৃতর ওপর দখল সেরকম ভাবে ছিল না অনেকেরই। যারা খুব পড়াশোনা করতেন অবশ্যই জানতেন। তাই জন্য আমাদের যেসব ধর্মগ্রন্থ, ধরুন শ্রীমদ রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভাগবত গীতা, এগুলো সেরকম ভাবে নিজেরা ডাইরেক্টলি পড়তে পারত না, কারণ মুখে শুনে শুনে গল্প শোনার মতো করে শুনলো। সেইটার দেখে এই মানে আমাদের ধর্মগ্রন্থ ট্রান্সলেশনের যে আবশ্যিকতা সেটা অনুভব করেছিলেন রাজশেখর ঘোষ, যাতে সঠিক মেসেজ জনগণের কাছে পৌঁছয়। তাই উনি নিজে উদ্যোগ নিয়ে রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভাগবত গীতা ও মেঘদূত বাংলায় ট্রান্সলেট করেন। মানে সংস্কৃত তো উনি ডাইরেক্ট সংস্কৃত থেকে বাংলায় ট্রান্সলেট করে দেন, যাতে সাধারণ বাঙালি সেটা পড়তে পারে ও বুঝতে পারে ও উপলব্ধি করতে পারে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, পরশুরাম, ওনাকে আপনি, ওনার যে আমরা দেখেছি ওনার অনেক কটা দিক রয়েছে ওনার প্রতিভার, ধরুন লেখক, সাহিত্যিক বা ভাষাবিদ, রসায়নবিদ, দেশপ্রেমিক বা কর্পোরেট বাঙালি, এটা আপনি কোন অর্ডারে সাজাবেন? প্রথমে আপনি কোনটা রাখবেন? প্রথমে যদি রাখতেই হয় তাহলে আমি বলবো উনি একজন খুব ভালো ফ্রিডম ফাইটার ছিলেন, দেশভক্ত ছিলেন, দেশমাতৃকাকে আরাধনা করতেন, তার জন্য সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন, সাহায্য করতেন। তারপরে অবশ্যই কেমিস্ট, ওনার কর্মক্ষেত্র, তারপরে রাইটার, তার সাথে সাথে অবশ্যই হি ওয়াজ আ ভেরি গুড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো কর্মদক্ষতার সাথে বেঙ্গল কেমিক্যালকে এগিয়ে নিয়ে গেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওনার উপর সম্পূর্ণ ভরসা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে প্রচন্ড ভালোবাসতেন। সৈয়দ মুজতবা আলী বলেছিলেন যে ওনার যদি কোনো ম্যানাস্ক্রিপ্ট হারিয়ে যায় তাহলে সৈয়দ মুজতবা আলী নিজের স্মৃতিশক্তি থেকে ওনার লাইন টু লাইন ম্যানাস্ক্রিপ্টটা নিজে লিখে দিতে পারেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওনাকে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় হিউম্যানিস্ট বলা হয়। হাস্যরস উনি রচনা করেছিলেন। তার সাথে সাথে উনি বিজ্ঞানের ওপর, খনিজ, আমাদের ভারতীয় যে খনিজ, তার উপরেও প্রচুর বই লিখে গেছেন, রিসার্চ আর্টিকেল যেগুলো। এছাড়া দান ধ্যানও প্রচুর করেছিলেন, কিন্তু বেশি বলতেন না। ওনার নিজের ছোট ভাই আচার্য ডক্টর গিরীন্দ্র শেখর বোস খালি ভারত নয়, এশিয়ার মধ্যে প্রথম মনোবৈজ্ঞানিক, যার সঙ্গে সিগমেন্ট ফ্রয়েডের করেসপন্ডেন্স ছিল, যেটা নিয়ে বোস ফ্রয়েড করেসপন্ডেন্স বলে বইও আছে। ইভেন গিরীন্দ্র শেখর বোসের নামে বিদেশে গ্যালারি আছে, লন্ডনে, ভিয়েনাতে ও নিউ ইয়র্কে। ভারতীয় মনোসমীক্ষা সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন গিরীন্দ্র শেখর বোস। আরজি কর মেডিকেল কলেজ, সেই সময় নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ, তো সেইখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের প্রথম ওপিডি, পুরো এশিয়ার মধ্যে প্রথম ওপিডি উনি খুলেছিলেন। আর ওনার আরেকটি বড় অবদান হচ্ছে লুম্বিনী পার্ক মেন্টাল অ্যাসাইলাম, তিলজলায়, এখন গিরীন্দ্র শেখর বোস রোড। এই লুম্বিনী পার্ক মেন্টাল অ্যাসাইলাম তৈরি করেছিলেন গিরীন্দ্র শেখর বোস, কিন্তু এই জমিটি দান করেছিলেন রাজশেখর বোসে, ওনার ছোট ভাইকে, যাতে ওখানে একটি প্রপার মেন্টাল অ্যাসাইলাম তৈরি করা হয়, যেখানে রোগীরা যারা অসুস্থ বা দুস্থ তারাও যেন ভালোভাবে চিকিৎসা পান।
দারুণ কিছু জানতে পারলাম। বাঙালি যে রাজশেখর বসুকে সাহিত্যিক হিসেবেই চিনত, উনি কিন্তু সেই সাহিত্যটাকে 3 নম্বরে রাখলেন, তার আগের যে দুটো রাখলেন সেই দুটো কিন্তু আমরা অতটা ভালোভাবে জানতাম না। আজকের এই আলোচনায় এখানে একটা ব্যাপার আছে, কোনোটাই ওনার কোনো রূপটাই ছোট নয়। দেখুন, একটা মানুষ তার নিজের জীবনে নানান কর্ম পালন করেন, এক একটা সময় এক একটা কর্ম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো উনি যে সময় যে কর্মটা মনে করেছেন কর্ম করা উচিত, ঠিক সেরকমভাবেই করে গেছেন। আর প্রতিটি কর্মেই উনি দেশমাতৃকার সাধনা করেছেন ও দেশবাসীর উপকার করার চেষ্টা করেছেন। ঠিক এটাই আমি বলতে যাচ্ছিলাম যে মানে স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদানটা এতটা আছে সেটা কিন্তু আমরা এতটা জানতাম না, মানে আম বাঙালি এটা জানতো না। ওনাকে আমরা বরাবর মহান সাহিত্যিক হিসেবেই দেখে এসেছি, কিন্তু ওনার তাছাড়া যে আরো দুটো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ দিক রয়েছে, এটা আমরা এতটা জানতাম না। তো আজকে অনেকটাই জানতে পারলাম আপনার কল্যাণে। ধন্যবাদ। আবার আরেকদিন আপনার সঙ্গে অন্য কোনো বিষয়ে ওনার অন্য কোনো দিক আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।